গুড ইভিনিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর তোমরা স্ক্রিনে মামকে দেখছো, অথচ ভয়েস ওভারটা আমি দিচ্ছি। কি করব বলো, মাম তো আমাকে কাজ করতে দিচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু কাজ বাধ্য হয়ে করছি, পরিস্থিতি এমন। ওর কিন্তু কালকে পরীক্ষা, কিন্তু তারপরেও দেখো সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে চলে এসেছে। ঠাকুর ঘরে কাজটা যতটা পারছে গুছিয়ে রাখছে, কারণ কালকে যেহেতু ওর পরীক্ষা, সকালবেলা ওর পক্ষে সম্ভব নয় ঠাকুর ঘরে এসে কিছু করা। এদিকে ঠাকুর ঘরে কিছু জায়গাটা একটু বদলানোর দরকার ছিল, তো যাই হোক ও চলে এসেছে। ও বললো মা, আমি যতই বারণ করলাম না কেন শুনলো না। আসলে আমিও চেষ্টা করছি একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরার, যতটাই কষ্ট হোক, কিন্তু হাঁপিয়ে যাচ্ছি জানো তো। সবসময় শারীরিক পরিস্থিতি ঠিক না থাকলে মানসিক জোর যতই থাকুক না কেন, কিছু কিছু সময় ভেঙেই পড়ি। আর এদের কপালটাও দেখো, পরীক্ষা চলছে, অথচ সংসারের কাছ থেকে নিজেকে ছুটি দেওয়ার কোনো উপায়ই নেই। বলি না, এমন মেয়ে এমন স্বামী পেয়েছিলাম বলে হয়তো এতগুলো বছর এইভাবেই টানতে পারছি। এদিকে গুরুদেবের আসনটা কিন্তু আমি আলাদা করে পেতেছি। হ্যাঁ, আমি জানি না, অনেকে বলেছে যে গুরুদেবের আসন নাকি একই ঠাকুরের আসনে রাখতে নিয়ে আলাদা পাততে হয়, আমি সেটাই পেতেছি। যাই হোক, তোমাদেরকে দেখানো হয়নি এতদিন গুরুদেবের ছবি। এবার মা মিশেছে ঠাকুরের বাসন টাসনগুলো একেবারে মেজে নিতে, যাতে সকালবেলা কোনো অসুবিধা না হয়, যাতে ভোরবেলা উঠে আমি পুজোটা করে ঝটপট বেরিয়ে যেতে পারি। সকালবেলা তোমরা জানো আমার মর্নিং স্লটে থাকে ডায়ালিসিস, কিন্তু এই কটা দিন আমি একটু ডে স্লটটা নিয়েছি, মানে 11টা স্লটটা, ওই 10টা 11টায় যেটা শুরু হয়। কারণ আমি মামকে সেন্টারে পৌঁছাবো, তারপরে আমি ওখান থেকে চলে যাব। কি করব বলো, দুই বোনেরই যেহেতু পরীক্ষা চলছে, মামকেও দেখতে হবে, মিঠিকেও নিয়ে যেতে হবে। তোমাদের দাদা কালকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে। মিঠি আসলে কদিন ধরে একটু জেদ করছে যে সবার বাবা মা পরীক্ষার সময় যায়, ওরটা যায় না। ওদের কপালটাই পোড়া যে অসুস্থ মা, এবার সেই মাকে দেখাশোনা, মানে সংসার চালানো, সব কিছুর জন্য বাবাকে বেরোনো, তো ওদের জীবনে শুধু স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস। যাই হোক, আর কালকে কিন্তু একটা বিশেষ দিন, সেই দিনটা কি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, যদিও চাইলেও আমি সেভাবে আয়োজন করতে পারবো না। ইচ্ছা থাকলেও উপায় নেই, না শরীর সাথ দিচ্ছে, না বর্তমান পরিস্থিতি সাথ দিচ্ছে, এমন একটা পরিস্থিতি। যাই হোক, কিন্তু শুভকামনা তো করতেই পারি না, তার জন্য তো শরীর বা পরিস্থিতি কোনোটাই প্রয়োজন নেই। মা এখন রান্না করছে, আর আমি এই আমার আর বোনের ঘরে বসে বই পড়ছিলাম। মায়ের শরীরটা যে খুব ভালো রান্না করছে বলছি বলে তা নয়, মায়ের শরীরটা খারাপ থাকলেও মা বলছে যে অনেক দিন হলো তো, অনেক দিন শুয়ে বসেই কাটালাম, এবার একটু উঠি। মানে যতই শরীর খারাপ লাগুক না কেন, স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে, যাতে শরীর খারাপটাকে অতটা বড় করে না দেখে সমস্ত কিছু যেরকম নর্মাল ভাবে চলতো সেভাবেই চলতে পারে। তার মানে যে কষ্ট কমে যাচ্ছে এটা নয়, আমি দেখলাম শরীরটা খারাপ আছে,
তবু উঠে করার চেষ্টা করছে। আমি বারণও করলাম যে থাক, করতে হবে না, যেটুকু যা রয়েছে তারপরে সেদ্ধ ভাত খেয়ে নেবো, কিছু না কিছু হয়ে যাবে, প্রবলেম নেই, খেয়ে নেবো আমরা। মা বললো যে না ঠিক আছে, আমি আস্তে আস্তে একটু করার চেষ্টা করি, দেখি যদি আবার স্বাভাবিক লাইফে ফিরতে পারি। তারপরে আর আটকায়নি, তারপরে গেল। আবার বোনেরও কালকে এক্সাম আছে, বোন এখন বসেছে পড়তে, বাপির সাথে বসেছে। বাপি অফিস থেকে এলো, এসে সবাই চাটা খেলাম, আমরা ওয়েট করি বাপি আসা অব্দি। বাপি এলে তারপরে সন্ধ্যাবেলা চাটা করে তারপরেই খাই বাপি আসার পরে। তো চাটা খেলাম, তারপরে আমি আমার মতো পড়তে চলে এসেছি। আর আমি এই যে জানলাটা দেখছো, এখানটাতে বসেই পড়ি পরীক্ষার সময়। তবে এই ঘরে আবার এসি চলা শুরু হয়ে গেলে তখন এ ঘরে আর না, কারণ এসি যে ঘরে চলে সে ঘরেই রাত্রে সবাই ঘুমায়। এখন এসি চলার মতো সিচুয়েশনটা আসেনি বলে র্যাদার বলা ভালো এসি সার্ভিসিং করাতে হবে, কারণ এতদিন বন্ধ আছে, তো সার্ভিসিং করিয়ে তারপরেই চালু করব। তো এই ঘরে এখন শোয়ার ব্যাপারটা নেই রাত্রে, তো আমি একমাত্র এই ঘরে থাকছি, এই যে উইথ মাই নোটস অ্যান্ড অল। তো এই জানলার ধারটায় বসি, কারণ সুন্দর হাওয়া আসে পুকুরের। তো দেখি মা রান্না বান্না করুক, বোনও পড়ছে ওই ঘরে বাপির সাথে। দেখি মা যতক্ষণ পারবে ততক্ষণই করতে বলবো, অতিরিক্ত শরীর খারাপ হলে একদমই দেবো না, বলবো চলে আসতে। তবে মা যে মনের জোরটা নিয়ে গেছে আমার মনে হচ্ছে করেই ফেলবে। দেখা যাক মা কি রান্না করছে, সব দেখাবো পরে। আর এখান থেকে বসে ভিডিও করলাম, বুঝতেই পারছো কালকে এক্সাম আছে আমার। একটা এক্সাম হয়ে গেছে, এখনো 5টা বাকি, কালকে একটা হয়ে যাবে, দেন 4টে। তো কেটে যাবে, এই কটা দিন কেটে যাবে, তারপরে আমারও চাপটা কমে যাবে, আমি মাকে হেল্প করতে পারবো আবার আগের মতো বলা হলো, আগের থেকে বেশিই পারবো, কারণ আগে খুব কম করছিলাম পরীক্ষার সামনে। তো দেখা যাক কি রান্না করছে, পরে আবার ফেরত আসছি। দে পড়া দে। Explain why the wind forms. হ্যাঁ বলেছিস? কিন্তু কেটে দিতে হবে, হ্যাংচি হচ্ছে। একটু সুস্থ হয়েছে, আর দেখো গিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছে। কি বলবো আর, যদিও আমরা চেষ্টা করি ওকে যতটা কম ইয়ে করার জন্য, কিন্তু কে কার কথা শুনবে। আমার নোটসের উপরে বসবে, হ্যাঁ নোটসের উপর বসছি, কারণ তো পরীক্ষাটা ভালো হবে তাহলে। না হ্যাঁ একদমই না। তো এই সুস্থ হয়েছে, উনি চলে গেছে রান্নাঘরে, আমি রান্না করবো। আর যেহেতু আজকে স্নান করেছে, শরীর বোধ একটুখানি ঠান্ডা হয়েছে, বিগত 1.5 বছর বাদে স্নান করলো, তো তো প্রায় 1.5 বছর, আমি ভুলও বলতে পারি। হ্যাঁ 1 বছর 4 মাস। তো কে কার কথা শোনে, তোমরাই কমেন্টস করে একটুখানি বকাবকি করো, যাতে একটু রান্নাবান্না কম করে। অবশ্য রান্নাবান্না কম করলে আমরা আবার খাওয়া পাবো না, যদিও মাম রান্না করে। মাম এখন রান্না করছে না 2-4 দিন, কেন কি মামের পরীক্ষা দেয়। ও তাই? আবার পরীক্ষার পরে মামা আবার রান্না করবে। তখন তো ছুটিই ছুটি। আমি বুয়াকে বলেছি বেলা ও বেলা অবধি ঘুমাবে, আর আমরা বেলা অবধি কাজ তুমি করি। এমনি ঘুমাও বেলা অবধি? আমি কোথায় বেলা অবধি ঘুমাই? ওই তো আমার থেকে বেশি, আমার বুনুর থেকে বেশি। হ্যাঁ আমি রাত্রে আর বলিস না। আমি যদি 4টের সময় শুই তাহলে আমার কি সকালে ওঠা উচিত? 4টের সময় কালকে শুয়েছিস? না, পরীক্ষার সময় কে 4টের সময় শুই? পরীক্ষার সময় কালকে কটায় শুয়েছি আমি? কটায়? 11টায়? না 12টায়। তার আগের দিন 2টো। পরীক্ষার দিনে 4টে কেন? তোর সময় হিসাবই করা উচিত না। আমি 24, তারপর পরীক্ষার হলে ঘুমাবো। হ্যাঁ আমি তো তাই করতাম। পরীক্ষার দিনকে আগের দিন এত ঘুমাতাম না। কি বলছি, কি যেন বলছি, আমার মাথা, সরি তোমরা কিছু মনে করো না। অ্যাকচুয়ালি আমাদের এরকম চলে খুনসুটি, তার মধ্যে থেকে আমরা আনন্দে থাকার চেষ্টা করি। তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। নখ ভেঙে গেছে মামের, খুব আফসোস। মামের পরীক্ষা শেষ, 17 তারিখ হয়ে গেল। এই মিথ্যাবাদী লোক একটা কল্পনার জগতে আছে। এবার কি হয়ে গেল? ও না, কিছু হয়নি। তোমরা আমার দেখতে পাচ্ছ কি মা? জানি না দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। কি করলে তুমি? ওটা ওরকম কি স্ক্রিনে টাচ করলে হয়ে যায়, মা করে। অ্যাকচুয়ালি আমি আমার ফোনে হয়, তাই না? অ্যাকচুয়ালি আমি কোনোদিন এরকম ভাবে করি না, তো আমি একটু শিখছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, হাত পাত কেটে রেখে তোমরা ক্ষমা করে দিও। ফোনটা উপরে তোলো, আরো উপরে। তো তোমরা সঙ্গে থাকো, আমাদের এই খুনছুটি চলতেই থাকবে, দিনের বেলা রাতের বেলা। এই চলে এসছে আরেকজন। কি হয়েছে? হয়ে গেছে পড়া? মানে সব কটা ছিল ওই ঘরে থেকে আমাকে এই ঘরে জ্বালাতে চলে এসেছে। না জ্বালাতে আসেনি, তো মা রান্না করছে, ওখান থেকে আমরা চলে এলাম। মা রান্না করছে, করুক।
তা তুমি খাবে, আজকের মতো রেস্ট করবে। আমরা এখানে ভিডিওটা তুমি আগে আমার দেখো, আমি নারায়ণ। শুয়ে আছি। নারায়ণ মানে কি? নারায়ণ নারায়ণ শুয়ে আছে। মানে যাই হোক না, মিটির পরীক্ষা শুক্রবার দিন শেষ। ওর যেদিন পরীক্ষা শেষ সেদিন ওর ফিজিক্স এক্সাম। ফেভারিট সাবজেক্ট, না ফিজিক্স ফেভারিট না, ভাও বকবে না, বলেছি কম্পিউটার। কম্পিউটার ফেভারিট সাবজেক্ট। ইউ হেট কেমিস্ট্রি। চলো Yes, I hate chemistry. তোমরা সঙ্গে থাকো, এইভাবেই মৌসুমীর পাশে থেকো, ওকে মনের জোর দিও যাতে। তো অনেকদিন বাদে রান্নাঘরে চলে এসেছি, এসে মানে বেশ মনে হয় সপ্তাহখানেক বাদে ভুলে গেছি। কাল সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম আর এর মধ্যে রান্নাঘরে আসিনি। বেশ কতদিন আছে নিজেও ভুলে গেছি যা চলছে আমার প্রতি। তো দেখাই তোমাদের, এখানে বসিয়েছি ঝিঙে আলু পোস্ত। তোমাদের দাদা বলছিল যে ঝিঙে আলু পোস্ত হবে। এখানে ডালটা সেদ্ধ করে রেখেছি। আর এই যে দেখো আমার সহযোগী শক্তি, পোস্তটা বাটছি। পোস্তটা না মিক্সিতে ভালো বাটা যায় না, তাই পোস্তটা তোমাদের দাদা বেটে দিচ্ছে। তো যেহেতু কালকে আমার ডায়ালিসিস, মামের পরীক্ষা, মিঠির পরীক্ষা সব আছে, সেই জন্য একবারে রাত্রে রান্না করে রাখছি যাতে সকালে আর উঠতে না হয়। সরি, সকালে আর করতে কিছু না হয়। আমি তো অনেক সকালে উঠতে পারি না, যে একটু তাড়াতাড়ি করে কিছু করবো, একবারে করে রেখে যাচ্ছি। আর শুধুমাত্র তোমাদের দাদা গরম করে ভাতটা করে নেবে। আর ওই যে দেখালো না আলুগুলো, ওগুলো গ্রাম থেকে আনা, কি যেন একটা আলু বলেছে ভুলে গেছি, দেশি আলু। হ্যাঁ, নীলকণ্ঠ আলু। ও নীলকণ্ঠ আলু। ওই আলুগুলো না মিষ্টি, মানে অন্য আলুর থেকে খেতে বেশি ভালো। তা ভাবলাম চলো একটু আলুর দম করে ব্রেকফাস্টে তাহলে হয়ে যাবে। ওটা করে রেখে দেবো যাতে ব্রেকফাস্টে সকালে রুটি বা যা হোক একটু কিছু করবো, খেয়ে যাবো, ডায়ালিসিসে টিফিন নিয়ে যাবো, মিঠির স্কুলে টিফিন দেবো, হয়ে যাবে সবার। তো চলো রান্নাটা করি। বর্তমান যে পরিস্থিতি, আমি যে ক্যামেরা ধরে ধরে কাজ করবো সে ক্ষমতা আমি চেষ্টা করছি যতটা সঙ্গে থাকা যায়। আর বেটে দিয়েছে পোস্ত, এবার গিয়ে ওটা গ্যাসটা সিমে দিলাম, কারণ ওটা একটু সেদ্ধ হতে লাগবে, মানে একটু নরম হোক। এই যে বেগুন ভাজা, এখানে ভাত আছে, লেবু কাটা আছে একটু। এইটা হচ্ছে আমার ফেভারিট একটা খাবার, আমারও। তোকে দেবো না। এটা হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। মা, এটা আমার খুব প্রিয় একটা খাবার। বাবা কি বলে। আর এইটা হচ্ছে ডাল। আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে ডাল আর আলু পোস্ত। আমারও। তোকে তো দেবো না। আমার ডাল আলু পোস্ত ঝুরঝুরে। আর এই যে গন্ধরাজ লেবু সাথে। আর ওদিকে মা আরেকটা রান্না করছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এখানে আলুর দমের প্রিপারেশন চলছে কাল সকালে। শরীর খারাপ লাগছে তবু এখানে এসে খাবার বানাচ্ছে, বারণ করলাম বারবার। আলুর দমটা এইভাবে বানাবো? আমার আমি বাড়তে ইচ্ছা করছে না, সব কিছু করে নিয়েছি। ও বেটে দিতে হয় নাকি? তোমায় বললাম আমি করে দিচ্ছি। তাতে কি হচ্ছে? এই আলুগুলো কিরকম ছিল সেই বলো? লাল লাল ছিল পুরো। আলু ভুলে গেছি। ও মানে আলুটার খোসা যেরকম এমনি নর্মাল আলু যেরকম হয় ওরকম না, কালচে লাল টাইপের একটা ছিল। এটা সে রাঙা আলু টাইপের দেখতে ছিল, কিন্তু রাঙা আলু নয়, নর্মাল। কি বাপি ক দিয়ে নাম বলছিল তাহলে? আমি ভুলে আমাদের বাকি গেলে জিনিসটা করবো কি একটা। হ্যাঁ হ্যাঁ ওরকমই একটা কিছু, যাই হোক কিছু একটা হবে। সেইটা রান্না হচ্ছে। মা সকালবেলা আলু দম ছিল, ঠিক আছে যা দেবে তাই হবে। তুমি বললে আমি কিছু করে রাখতে পারি। হাসলে কেন? আবার বাজে কথা।
বাজে কথা বলতে নেই। কে বলেছে অমানুষ? তাহলে এরকম শরীর খারাপ নিয়ে রান্না করছো মানুষ যদি অমানুষ না। বাজে কথা বলবে, বাজে কথা বলবে না। আলু চলে গেল কড়াইতে। আমি বাজে কথা বলতে নেই। তোমরাই বলো মা কি এগুলো ঠিক কথা বলছে না ভুল কথা বলছে? আমি তো কাউকে বলছি না, আমি তো আমার নিজের কথা বলছি। না বলবে না। কি করতে পারি না, সারাদিন কি ওষুধ করেছে দিন কাটাচ্ছি। তাতে কি হয়েছে? বড় পড়াচ্ছে না তো বেঁচে আছি। আবার বাজে কথা, এত কিছু রান্না করছে আবার বাজে কথা বলছে। যতক্ষণ পারি চেষ্টা করি, সবসময় পারি না। কাল ডায়ালিসিস হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি বারণ করে যাচ্ছি বারবার যে ডায়ালিসিসের টাইমে যেতে, প্লেট মানে স্লট চেঞ্জ না করতে। কোনো কথা শুনছে না। এত তো পরীক্ষা দিতে যাচ্ছিস, ফিরছিস একা একা। তো ফিরছি একা, এটা আমার স্কুলের থেকেও কাছে সেন্টার পড়েছে। সবই জানি, আমার স্কুলের থেকে একটা স্টপেজ আগে আরো। সবার মায়েরা শুরুতে যায় শেষে যায়, একমাত্র তোরই পড়া কপাল, তোর নাম লেগে গেলে বেড়াতে পারে না। তো তুমি কি করবে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে ওখানে? ফ্রিজে একটু আদা বাটা আছে, নিয়ে আসো। ওকে, এটা কিন্তু হয় জানো তো, সবসময় আমাদের মা রান্না করে আর একবার করে আমাকে ফ্রিজে পাঠায়। আমি আবার ফ্রিজে এসে গেছি। সাদা আদা বাটা নিয়ে এই যে আদা বাটা। শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো এই কদিন তোমরা মামের পাশে, তোমাদের দাদার পাশে যেভাবে থেকেছো, প্রতি মুহূর্তে আমার খোঁজ নিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ বলে ছোট করব না। কারণ খুব কম দিন হলেও প্রায় বছর খানেক হতে গেল তোমাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। তোমরা আমার পরিবারের অংশ হয়ে গেছো। প্রতি মুহূর্তে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, আর সবচেয়ে বড় কথা, আমার যখনই শরীর খারাপ হয় প্রতিটা বন্ধু এমন করে প্রে করো, তোমাদের প্রেয়ারেই হয়তো আমি আবার সুস্থ হয়ে আস্তে আস্তে সোজা হয়ে উঠে বসতে পারি। খুব একটা সুস্থ না হলেও অনেকটাই সুস্থ। বিছানা থেকে উঠতে পারছিলাম না, অন্তত বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করেছি। আজকে তো রান্নাও করেছি, ওরা গুছিয়ে দিলেও রান্নাটা করতে পেরেছি। আমি চেষ্টা করেছি, কি বলতো, স্বাভাবিক জীবনযাপন করতে আমারও ইচ্ছা করে, কিন্তু সবসময় পেরে উঠি না। তবে চেষ্টা করি যদি নিজের পায়ে যতটুকু বল থাকে ততটুকু দাঁড়িয়ে যেন আমি করতে পারি। খানিকটা রান্না করতে গিয়ে বেশ হাঁপিয়ে গেছি, কিন্তু রান্নার একটা বাসনও আমায় ধুতে হয়নি। মশলা করে দিয়েছে তোমাদের দাদা, বাসন ধুয়ে দিয়েছে। আর সারাদিন মাম তো আমার পেছনে সাপোর্টিভ সিস্টেম রয়েইছে। ওর বাবা অফিস গেলে সাপোর্টিভ সিস্টেম মাম। তো যাই হোক, এভাবেই চলে। এমনকি ছোট্ট মিঠিটাও বাদ যায় না সেখান থেকে। সবাই ঘিরে থাকে, আর সেই জন্য মনে হয় আমার মনের বল, শরীরের শক্তি সব পাই। আর হ্যাঁ, লাস্ট যে ডাক্তার দেখানো হলো সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি, কারণ আমি এতটাই অসুস্থ, দুর্বল ছিলাম। সেটা ট্রান্সপ্লান্টের বিষয়ে ডাক্তারের সাথে আলোচনা হয়েছে। আমি খুব তাড়াতাড়ি একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি, কারণ এত ছোট্ট করে বলা যাবে না, সেটা একটা অনেক বড় সময় সাপেক্ষ ব্যাপার। একটা ব্লগ নিয়ে আসছি, তোমরা অনেকেই অনেক দিন থেকে জানতে চাইছিলে, কারণ তোমরা খুব ভালো করে জানো এই ফেব্রুয়ারিতে আমার নেফ্রক্টমিটা 1 বছর কমপ্লিট করলো। তো সেটা খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসছি, তোমাদের সাথে ডিটেল আলোচনা করব। কারণ তোমাদেরকে জানাবো না এমন কোনো কিছুই আমার নেই, সমস্ত কিছুই জানাই। আর হ্যাঁ, সব থেকে বড় সত্যিটা বলি, আজ 1 বছর 4 মাস বাদে আমি মাথা থেকে জল ঢেলে স্নান করলাম। সেটাই মনে হয় আমার সুস্থ করে দাঁড় করিয়ে দিয়েছে। 1 বছর 4 মাস পাম্প ক্যাথ হওয়ার পর থেকে মাথা থেকে জল ঢেলে স্নান করতে পারি না। আমি তো তোমাদের বলেছি, শ্যাম্পু মাম করিয়ে দেয় ছাদে নিয়ে গিয়ে ইজি চেয়ারে, কখন ওর বাবা করিয়ে দেয়, আর কোমর থেকে জল ঢালি, আর বাকিটা স্পঞ্জ করি। এইভাবে যে ঘাড়ে মুখে এইসব তো তোমরা দেখেইছো, আমি ভিজা গামছা নিয়ে বসে থাকি গরমে। তো একটা বিশাল বড় সমস্যার সমাধান হলো। তার কারণ এই গরমকাল আসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে
গত বছর পুরো গরমটা আমি কাটালাম কি করে। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। শেষমেশ 1 বছর 4 মাস বাদে হলো পাম্প ক্যাথ রিমুভ করে আমি মাথা থেকে জল ঢেলে স্নান করতে পেরেছি। এটা একটা বিশাল পাওনা। আর কালকে একটা বিশেষ দিন, তোমাদের সাথে সেই বিশেষ দিনের বিশেষ ব্লগ কালকে নিয়ে আসছি। আর অবশ্যই সেই বিশেষ দিনটা কি কাল সকালেই তোমরা আপডেট পেয়ে যাবে। তো সেই বিশেষ দিনে বিশেষ মুহূর্তগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।